আজকে দৈনিক জনকণ্ঠে একটা নিউজ দেখলাম যে ঘুষ দুর্নীতিতে সরকারি কর্মকর্তারা পাশাপাশি আইন শৃঙ্খলায় নানা রকম অবনতি আমরা দেখতে পাচ্ছি। আমার ন্যারেটিভ হওয়া উচিত না যে উমুকের আমলে উমুক 5 বার ছিল চ্যাম্পিয়ন, এটা আমার ন্যারেটিভ হচ্ছে। আমার উচিত হচ্ছে ডেনমার্ক কিভাবে তাদের দেশকে চালাচ্ছে, সুইজারল্যান্ড কিভাবে চালাচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের আয়ত্তে আনা উচিত, চিন্তায় আনা উচিত। তো আসসালামু আলাইকুম, টসসাইটের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা জানি যে একটা দেশের সার্বিক উন্নতি ডিপেন্ড করে তার আর্থসামাজিক অবস্থা, সেই দেশে মানুষের আচার আচরণ, পাশাপাশি হচ্ছে সেই দেশের আইন কানুন ব্যবস্থা এবং তার প্রয়োগের উপর। কিন্তু শাসক যখন দুর্নীতিতে জড়ায় পড়ে সেই দেশটা কখনোই উন্নতি সাধন করে না। আমরা জানি যে বিগত সরকারের আমলে খুব জোরালোভাবে প্রচার করা হয়েছে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির আমলে। এর পরবর্তীতে যে 15 বছর শাসন আমলে আমরা কিন্তু যে খুব একটা উন্নতি করেছি তা কিন্তু না, তখনও 10 থেকে 14-র মধ্যেই সবসময় অবস্থান ছিল। সেই অনুযায়ী এই বছর 2024 সালে হচ্ছে আমরা বিশ্বের মধ্যে বাংলাদেশের দুর্নীতিতে অবস্থান হচ্ছে 14তম। তো দেখেন, আজকে দৈনিক জনকণ্ঠে একটা নিউজ দেখলাম যে ঘুষ দুর্নীতিতে সরকারি কর্মকর্তারা, এবং এটা তাদের হেডলাইন হিসেবে পেপারে এসেছে। মানে খুব অবাক হয়ে পড়লাম। তো এই যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে পরিবর্তিত পরিস্থিতিতে কিছুদিন কিন্তু তারা অফ ছিল, কারণ গভর্নমেন্ট কঠোর ছিল, তারা কেউ সাহস করেনি। কিন্তু সময়ের সাথে সাথে বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার সে দুর্বল হয়ে যাওয়ায়, পাশাপাশি আইন শৃঙ্খলায় নানা রকম অবনতি আমরা দেখতে পাচ্ছি। তারপর বিশেষ করে পুলিশ কতটা দায়িত্ববান এটা আসলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আপনার নিজের নিরাপত্তা কই? প্রত্যেক দিন ছিনতাইয়ের খবর হচ্ছে, প্রত্যেক দিন খারাপ কাজের খারাপ খারাপ নিউজগুলো হচ্ছে, কিন্তু প্রতিকারটা হচ্ছে না। এই রাস্তা ট্রাফিক ব্যবস্থায় তো এখন পর্যন্ত তারা ঠিক করতে পারলো না। যাই হোক, এই অবস্থার সুযোগটা নিচ্ছে হচ্ছে এখন আবার সেই আমাদের আগের সিস্টেমে যারা দুর্নীতিতে অভ্যস্ত ছিল। আওয়ামী লীগ আমলে ঘুষ, দুর্নীতি, নিয়োগ, তার পদোন্নতি, বাণিজ্য, তারপরে ট্রান্সফার, এগুলা ছিল হচ্ছে নিয়মিত ব্যবসা, ওপেন সিক্রেট ছিল, এটা সবাই জানি। কিন্তু এর মানে এটা না যে অন্যান্য আমলে সবাই ভালো ছিল। এই দুর্নীতি সিস্টেমটা আমাদের বর্তমানে একদম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, এবং আমলারা জানে তাদের কোনো বিচার হয় না, এবং তাদের সর্বোচ্চ একটা ট্রান্সফার হয় বা কিছুদিন বরখাস্ত থাকে, এবং কখনো মানে সরকার যদি বিশেষ কারণে না চায় ছাড়া খুব একটা প্রমাণিত হয় না তাদের দুর্নীতি, চাকরি বহালই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জিনিসগুলোর সুযোগ নিয়েই দেখেন, আজকে কিছু উদাহরণ দিয়ে বলি। যেমন দুদকের একজন পরিচালক মিজান, সো উনি হচ্ছে 2টা শাখার পরিচালক। সো সেই ব্যক্তি হচ্ছে এভারকেয়ার হাসপাতালে তার বোধহয় চিকিৎসা বিল ছিল, এটা আবার যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সেই ব্যক্তির মাধ্যমে সে পেমেন্ট দেয়াইছে। এই কারণে গত এই 8 সেপ্টেম্বর দুদকের মহাপরিচালক তাকে বরখাস্ত করছে। একজন দুর্নীতি দমন কমিশনের পরিচালকের হচ্ছে এই অবস্থা। তারপরে এই যে গত 1 সেপ্টেম্বরের খবরে আসলো যে জান্নাতুল মিতু নামে যে মেয়েটা কর কমিশনার, সে হচ্ছে সরকারি কাগজপত্র বিনিময়ে সে 38 লক্ষ টাকা ঘুষ গ্রহণ করছে। এই যে কি পরিমাণ অধপতন, এবং একেও বরখাস্ত করা হয়েছে। তারপরে হান্না নামে এক পুলিশ কর্মকর্তা, তার নিউজটা মোটামুটি বেশ আলোচিত, তাকেও বরখাস্ত করা হয়েছে। কারণ কি, সে ওই আওয়ামী ফেসিবাদের আমলে সে 50 লক্ষ টাকা পুলিশ সুপার হিসাবে পদোন্নতির জন্য এলজিআরডি মন্ত্রণালয় দিয়েছিল, কিন্তু সেই সময় তো তার পদোন্নতি হয় নাই। এখন সেই সেই মানে প্রদেয় টাকা আদায়ের জন্য সে হচ্ছে নানাভাবে চাপ প্রদান করতেছে, এতে সরকারের নিয়ম যেহেতু ভঙ্গ হচ্ছে, সেই কারণে আবার তার বিরুদ্ধে অ্যাকশনে গেছে। শুনতে খুবই লজ্জার। হ্যাঁ, এরপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সরকার আওয়ামী লীগ আমলে যারা এই সুবিধাগুলো পেয়ে আসছিল দীর্ঘদিন, তারা আবার এই সরকারের আমলে অধিকাংশ পালায়ে গেছে। এই যে আপনারা দেখেন, সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের মনিরুল ইসলাম, ডিবি হারুন, বেনজির আহমেদের মতো লোকেরা এখন দেশ থেকে লাপাত্তা হয়ে গেছে। এরা এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, এবং শুধু তাই না, নিজের আত্মীয় স্বজন, বউ বাচ্চা, শালা শালি, এমন কাউকে নাই যে তারা কোটিপতি বানায় নাই। এই হচ্ছে টাকার একটা মেশিন ছিল। তো এই পরিবর্তন আমরা চাইছিলাম হচ্ছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে, কিন্তু লাভ কি হইলো ভাই? দেশটা যদি সে আগের জায়গায় যায়, শুধুমাত্র চেয়ারের মানুষগুলো বদলাইলো, নতুন কেউ এসে আবার আবার সেই জিনিসটা চালাই গেল। ইউনূস সরকার যে সাপোর্টটা পাইছিল এবং যেই স্পৃহা এবং ব্যাপক পরিবর্তনের স্বপ্ন দেখাইছিল জাতিকে, এটা কিন্তু মোটামুটিভাবে সে
এক প্রকার বাংলাদেশকে তো চিনতে পারে নাই, বাংলার মানুষকে চিনতে পারে না। আগাগোড়া যেখানে চোর সব বসে আছে চেয়ারে, কিভাবে সে একা চেঞ্জ করবে? তারপরেও আমরা আশাবাদী বাংলাদেশ চেঞ্জ হবে। আমরা এই যে দুর্নীতি, মানে সত্যি কথা বলতে ডাকসুর যে নির্বাচন হলো, নির্বাচনে আপনারা দেখেছেন বাঙালি মানে তরুণ সমাজ কিন্তু এই তথাকথিত যেই গতানুগতিক রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি এটা পছন্দ করছে না, এবং তারা নতুনত্ব চাচ্ছে, তারা কথা বলতে চাচ্ছে, বলার সুযোগ চাচ্ছে, এবং তাদের যে অধিকার সেই বিষয়ে তারা যথেষ্ট সচেতন। আপনি আর ওই আগের আমলের ওই রাজনৈতিক ন্যারেটিভ দিয়ে তাদেরকে বশ করতে পারবেন না। তো রাজনীতিবিদদের উচিত দেশকে ভালোবাসা, আর দেশকে যদি উন্নয়নের কেউ সত্যিকার অর্থে দেশকে ভালো করতে চান, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যান। সে অ্যাকশন আবার গত সরকারের মতো হবে না, জিরো টলারেন্স দিয়ে হচ্ছে বিরোধী দলের বা যাকে অপোজিশনে মনে হয় তাকে শুধু ক্রস ফায়ার দেয়, এরকম জিরো টলারেন্স হলে হবে না। সত্যিকার অর্থে একটা সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, আইনিভাবে অ্যাকশন যেতে হবে, যাতে দুর্নীতি করতে ভয় পায়। হ্যাঁ, এটা এর জন্য আরও কিছু প্রক্রিয়া হতে পারে, যেমন কর্মকর্তাদের আয় বা তাদের যেই ভাতা, এটাকে আরেকটু সুযোগ সুবিধা বৃদ্ধি করা যেতে পারে। পাশাপাশি আমাদের জনগণ, আমরা যারা ঘুষ দিতে অভ্যস্ত, আমরা মনে করি যে সঠিক রাস্তায় গেলে কষ্ট হবে, ঘুষটা দিলেই খুব দ্রুত হয়ে যায়। আমাদেরও সচেতন থাকা উচিত, প্রতিবাদ করা উচিত আমাদেরও। তো এইভাবেই আসলে আস্তে আস্তে একটা পরিবর্তন আসবে। তো বিশ্বে দেখেন কোন দেশগুলা দুর্নীতিতে প্রথম, যেমন সিরিয়া একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সোমালিয়া একটা জলদস্যুদের দেশ, তারপরে হচ্ছে এই টাইপেরই যে দেশগুলো আছে সেগুলাই হচ্ছে মূলত প্রথমে। আবার উন্নত দেশগুলোতে দেখেন ডেনমার্ক, উন্নত দেশগুলোর মধ্যে আছে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড। তো এই যে এই দেশগুলা তারা কিভাবে চলে ভাই, আমাদের তো তাদের ফলো করা উচিত। আমার ন্যারেটিভ হওয়া উচিত না যে অমুকের আমলে অমুক 5 বার ছিল চ্যাম্পিয়ন, এটা আমার ন্যারেটিভ হচ্ছে। আমার উচিত হচ্ছে ডেনমার্ক কিভাবে তাদের দেশকে চালাচ্ছে, সুইজারল্যান্ড কিভাবে চালাচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের আয়ত্তে আনা উচিত, চিন্তায় আনা উচিত। তো আশা করি একসময় বাংলাদেশ পরিবর্তন আসবে। আসলে আমাদের বলা উচিত, এবং এই বলাটা আমরা বলেই যাব, কিন্তু আশা করি একজন দুইজন আস্তে আস্তে এই চেনটা সবার মাঝখানেই ভালো হওয়ার অভ্যাসটা তৈরি হবে। তো সবাই ভালো থাকবেন। আর এই যে আজকে জনকণ্ঠের মতো এই নিউজ আমরা আর দেখতে চাই না। বিশেষ করে আমলারা যথেষ্ট বেপরোয়া, এবং সবচেয়ে বেশি দুর্নীতি এই যে পদোন্নতি, নিয়োগ, তারপরে ট্রান্সফার, তারপরে কি বলে টেন্ডার বাণিজ্য, সরকারি জিনিসপত্র ক্রয়, এইগুলাতেই হচ্ছে সবচেয়ে বেশি 80% দুর্নীতি এখানেই হয়। সো আমরা আশা করি শেকড় থেকে শেকড় পর্যন্ত আমরা সবাই বদলাবো, এবং সেই মানসিকতা রাখবো, দেশকে ভালোবাসবো। টসলাইটের সাথে থাকবেন, এবং আপনারা অবশ্যই পেজকে ফলো দিবেন, এবং আমাদের এই পোস্টটিকে শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।